রাইহান কিছুটা সময় চিন্তা করে বলল, ঠিক আছে। রেহেনা ওয়াশরুমে চলে গেল মৌয়ের শরীর মুছে দেওয়ার জন্য পানি আনতে। রাইহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৌয়ের শুকনো মুখটার দিকে। তাজ, মৌ আর রাইহান তিনজনই ছোটবেলার বন্ধু। মৌ আর রাইহান ডাক্তার হলেও তাজ আলাদা হয়ে গেছে তাদের থেকে। 1 মাসের জন্য দেশের বাইরে ছিল রাইহান। আজই দেশে ফিরেছে, তাই গতকালের কিছুই জানা নেই তার। অজানা কারণে মৌ তার তাজ নিজেদের বিয়ের খবর সবচেয়ে কাছের বন্ধুকেই জানায়নি। তাজ জানাতে চাইলেও মৌ বাধা দিয়েছে। রেহেনা এসে রাইহানকে একইভাবে বসে থাকতে দেখে বলল, কি হলো, এখনো বসে আছিস কেন? গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেডিসিন তোর আঙ্কেলকে আনতে বলে যা। রাইহান মৌয়ের দিকে একবার তাকিয়ে বের হয়ে গেল রুম থেকে। রেহেনা মৌয়ের শরীর মুছে দিতে লাগলো। ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল তাজের। ফোন রিসিভ করে ওপাশের কথা শুনে চোখ মুখ শক্ত হয়ে গেল। নতুন যে মুভির জন্য সাইন করেছিল সেটা ক্যান্সেল করতে চাইছে পরিচালক। তাজের সাথে কাজ করতে চায় না সে। তার সাথে এক প্রকার ঝামেলা করে ফোন রেখে দিল তাজ। থম মেরে বসে আছে বেডে। এটা তো হওয়ারই ছিল, কেবল শুরু তার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। সকাল সকাল এমন একটা নিউজে সারা শরীর রাগে ফেটে যাচ্ছে তাজের। রেগে সোফার দিকে তাকিয়ে তিতিরকে দেখতে পেল না। আশেপাশে খুঁজে না পেয়ে বেড থেকে নেমে ব্যালকনির দিকে গেল। দেওয়ালে হেলান দিয়ে ঘুমানো মলিন মুখটা দেখে মায়া হলো না তাজের। তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে গাল চেপে ধরল। চমকে উঠল তিতির। সামনে তাকিয়ে তাজকে দেখে ভয় পেয়ে গেল। রাগে দাঁত খিচিয়ে পড়ল, তোকে যদি এখন খুন করতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি হতো আমার। তোকে যে শাস্তি দেই না কেন কম হয়ে যাবে। তিতির কিছু না বুঝে তাকিয়ে আছে তাজের দিকে। তাজের চোখে তার জন্য তীব্র ঘৃণা হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গড়গড় করে সব সত্যি বলে দিয়ে তাজ আর ময়ের জীবন থেকে সরে যেতে। তিতিরের মনে হচ্ছে সে তাজ আর ময়ের জীবনের সূর্যগ্রহণ। তাজ ছেড়ে দিল তিতিরকে, বসে পড়ল মেঝেতে। তিতিরের দিকে তাকিয়ে বলল, তুই যত টাকার বিনিময়ে এসব করছিস তার থেকে কয়েকগুণ বেশি টাকা আমি তোকে দিব। তবু এই নোংরা খেলাটা বন্ধ কর। তিতির এবারেও চুপ, যেন সে কথা বলতে শেখেনি। একবার আমি সত্যিটা জানতে পারি তোকে নিজের হাতে খুন করে সব কিছুর বদলা নিব। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর হসপিটালে যাব। তোর সব মিথ্যে সকলের সামনে আসলে এমনই সব স্বীকার করতে বাধ্য হবি। তাজ চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল তিতির। তার জানা আছে তাজ তাকে যেখানেই নিয়ে যাক রিপোর্ট একই আসবে। শহরের প্রত্যেকটা হসপিটালের শয়তানটার লোক আছে। তারা হসপিটালে যাওয়ার সাথে সাথেই তার কাছে খবর পৌঁছে যাবে। তিতির বলল, না, এভাবে বসে থাকলে হবে না। বনুকে খুঁজতে হবে। একমাত্র বনুকে খুঁজে পেলেই এই খেলা শেষ করা যাবে। আচ্ছা, আমি কি মৌ আপুর কাছে যাব একবার? মৌ আপুর কাছে গেলেও সে সব জেনে যাবে। একবার চেষ্টা তো করে দেখি। তুমি চিন্তা করো না আপু, আমি যেমন ভেসে আসা মেঘের মতো তোমাদের জীবনে উড়ে এসেছি, ঠিক সেভাবেই উড়ে চলে যাব। একবার শুধু আমার বনুকে পেয়ে যাই। খবরের কাগজ হাতে থম মেরে সোফায় বসে আছে ইকবাল খান। প্রত্যেকটা নিউজ পেপারে তাজের নামে জঘন্য থেকে জঘন্যতম নিউজ ছাপা হয়েছে। টিভি অন করে সোফাতে বসে আছে ইরিনা রহমান। ছেলের নামে এমন জঘন্য কথা শুনতে হবে কোনোদিন কল্পনাও করেনি দুজনের কেউই। যে ছেলের জন্য একদিন গর্বে বুক ভরে এসেছিল, আর সেই ছেলের জন্য লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ইকবাল খান অফিসে যেতে ভয় পাচ্ছেন। মানুষের কথা শোনার ভয়ে সে বাড়ি থেকেই বের হতে চাইছেন না। ইকবাল খান হতাশ গলায় বলল, ইরি, এসব দেখার জন্য কি বেঁচেছিলাম? ইরিনা কি বলবে সে নিজেই স্তব্ধ হয়ে গেছে। ইকবাল পুনরায় বলল, তাজ কোথায়? ইরিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সার্ভেন্ট বলল সকালেই তাজ বেরিয়ে গেছে মেয়েটাকে নিয়ে। ইকবাল অবাক হয়ে বলল, কোথায় গিয়েছে? সেটা তো জানি না, তবে সার্ভেন্ট বলল মেয়েটাকে নাকি এক প্রকার টেনে হিস্টে নিয়ে গেছে। অনেক রেগেছিল তাজ। ইকবাল নিউজ পেপারে রেখে বলল, মহিবুলের সাথে একবার কথা বলা দরকার, কিন্তু কোন মুখ নিয়ে তাদের সামনে কথা বলবো? ময়ের অবস্থা কি সেটা জানা প্রয়োজন। মেয়েটা সে ছোট থেকে তাজকে ভালোবাসে, কিন্তু তাজ কখনো ওকে বোঝার চেষ্টাই করেনি। মেয়েটা অনেক বড় আঘাত পেয়েছে। মহিবুলের শান্ত প্রকৃতির মানুষ,
মহিবুলের জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক সমস্যা করতো। বুঝলে এরি, জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, সে মানুষ সে পরিস্থিতির কাছে অসহায় হয়ে যায়, চাইলে আর কিছু করার থাকে না। আমি অফিসে যাচ্ছি, পরিস্থিতি খারাপ বললে তো আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাড়িতে বসে থাকা যায় না। সেলিব্রিটিদের জীবন বরাবরই আমার পছন্দ নয়, আর তার একটা বড় কারণ হচ্ছে এদের পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু নেই। এদের বেডরুমের কথা মানুষের নখদপূর্ণে। ইকবাল খান রুমে চলে গেলেন অফিসে যাওয়ার জন্য রেডি হতে। ইরিনা রহমান বসে রইলেন সোফায়। মহিবুল ইরিনা রহমানের ছোট চাচার ছেলে। তাজ আর মৌ সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বোন হয়। ব্রেকফাস্ট করে রাইহান বসে আছে মৌয়ের কাছে। হালকা খাবার খাইয়ে মেডিসিন দেওয়া হয়েছে মৌকে। জ্বর কমতে শুরু করেছে। মৌ এখন ঘুমোচ্ছে। মৌয়ের বাবা মা গেছে ব্রেকফাস্ট করতে। রাইহান মৌয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কি ভেবেছিলি মৌমাছি? আমাকে ফাঁকি দিয়ে তাজের কাছে যাবি? ছোটবেলার সেই বোকা রায়হান নই রে আমি। তোর ধোঁকা খেতে খেতে বুঝতে শিখে গেছি নিজের জিনিস কিভাবে নিজের করতে হয়। এখন বোকা তুই নাকি আমি সেটা বুঝতে পারছি না। দেখ, তাজের তোকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তবু তুই তাজের জন্য পাগল। আমি তোকে এতটা ভালোবাসি, সেটা সারা জীবন তুই শুধু ব্যবহার করে গেছিস। এদিকে তুই আমার থেকে পালায় পালায় করছিস, কিন্তু আমি তোকে ছাড়তে পারছি না, আর কোনোদিনও পারবও না। এখন বোকাটা কে বলতো? তুই আমাকে বাধ্য করেছিস এই নোংরা খেলাটা খেলতে। আমার এতে দোষ নেই রে মৌমাছি। কারো উচ্চস্বরে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল আহানের। কানের উপর বালিশ চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করেও লাভ হলো না। Johnny, Johnny. Yes, Papa. Eating sugar? No, Papa. Telling lie? No, Papa. Open your mouth. Ha ha ha. বিরক্ত হয়ে উঠে বসল আহান। শব্দের উৎস খুঁজতেই আশেপাশে তাকালে স্পিকারের দিকে চোখ গেল। পাখির সেফটির জন্য তার রুমে একটি ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়েছে আহানের বড় ভাই। সেটার সাহায্যে আহান যেখানেই থাকুক পাখি রুমে কি করছে আর বলছে সব দেখতে আর শুনতে পারবে নিজের ফোনে বা ল্যাপটপে। আহানের রুমের স্পিকারে পাখির কথা সব সময় শোনা যাচ্ছে। আহান রুমে থাকলে আহানের বিরক্ত লাগলেও কিছু করার নেই। বড় ভাই 24 ঘন্টা পাখির উপর নজর রাখতে বলেছে। একটা পাগল মেয়ে তার ভাইয়ের কাছে এতটা ইম্পর্টেন্ট কেন বুঝতে পারছে না আহান। গত রাতে এই জন্যই পাখির চেঁচামেচি নিজের রুমেই শুনতে পেয়েছিল। আহান চরম বিরক্তি নিয়ে পাখির রুমে গিয়ে দেখে পাখি বেডের উপর বসে শব্দ করে ছড়াটা বারবার পড়ছে। আহান ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি 5 বছরের বাচ্চা? এটা কি ছড়া পড়ছো? হ্যাঁ। পাখি ভয় পেয়ে কেঁপে উঠে আহানের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলল। Johnny, Johnny. আহান পুনরায় ধমক দিয়ে বলল, কি? জনি জনি? বাচ্চাদের ছড়া তুমি বারবার পড়ছো কেন? পাখি ঠোঁট উল্টে কান্নার ভাব করে বলল, এটা আমার ফেভারিট ছড়া। আহান বিরক্ত গলায় বলল। এত বড় মেয়ের নাকি জনি জনি ছড়া ফেভারিট? পাখি এবার ঠোঁট উল্টে কান্না করে বলল, আপনি আমাকে বকেন কেন সব সময়? আপনি তো কখনো আমাকে বকেন না। আমি কত কিছু ভেঙে ফেলি, আপনি কিচ্ছু বলেন না আমাকে। আর কিছু না করলেও বকেন আপনি। খুব পচা আঙ্কেল তো আপনি। আহান চোখ বড় বড় করে বলল। হোয়াট? আঙ্কেল? আমাকে আঙ্কেল বললো? আহান নিজের বিস্ময় কাটিয়ে জোরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল মনে হয়? পাখি এবার জোরে জোরে কান্না শুরু করে দিল। পাখির কান্নার আওয়াজ শুনে দৌড়ে এলো ন্যান্সি। আহান থতমত খেয়ে বলল, মহা জ্বালা তো। ন্যান্সি পাখির মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে বেবি? পাখি আহানকে দেখিয়ে বলল, আঙ্কেলটা বকেছে। আহান থতমত খেয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, খবরদার আঙ্কেল বলবে না আমাকে। আরেকবার আঙ্কেল বললে তোমাকে একদম বাসা থেকে বের করে দিব। আহান হন হনিয়ে বের হয়ে গেল রুম থেকে। পাখি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আহানের যাওয়ার দিকে। ন্যান্সির দিকে তাকিয়ে পড়ল। পচা আঙ্কেল। ন্যান্সি বাংলা বুঝতে আর বলতে পারে ভালো করেই। পাখিও ইংরেজি ভাষা রপ্ত করেছে বেশ ভালোই, তাই পাখির সাথে কথা বলতে ন্যান্সির প্রবলেম হয় না।
ন্যান্সি ইংরেজিতে বললে সেও ইংরেজিতে বলে, আবার ন্যান্সি বাংলা বললে সেও বাংলা বলে। তিতির পাখিকে যতটা শেখানো চাই চেষ্টা করেছে শেখাতে। ন্যান্সি মুচকি হেসে বলল, আঙ্কেল বলে না বেবি। পাখি ভাবুক ভঙ্গিতে বলল, তাহলে কি বলবো? তুমি ভাইয়া বলতে পারো। চলো ব্রেকফাস্ট করবে। আপনি কখন আসবে? তুমি গুড গার্ল হয়ে থাকলে তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। ন্যান্সি দীর্ঘশ্বাস ছাড়ল পাখির দিকে তাকিয়ে, কারণ সেও জানে পাখির আপনি বেঁচে নেই। এদিকে আহান নিচের রুমে গিয়ে পাখিকে ইচ্ছে মতো বকতে বকতে ফ্রেশ হতে চলে গেল। মেয়েটাকে একদমই সহ্য হচ্ছে না আহানের, কিন্তু কিছু করারও নেই তার। রাগে মাথা ফেটে যাচ্ছে তাজের। যতগুলো হসপিটালে প্রেগনেন্সি টেস্ট করিয়েছে, এমার্জেন্সি রিপোর্ট বের করেছে, সবগুলো রিপোর্ট একই কথা বলছে, তিতির প্রেগনেন্ট। কিন্তু সেটা তো অসম্ভব, মাথায় কিছুই ঢুকছে না তাজের। সারাদিন একটার পর একটা হসপিটালে গিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। তাজ যেখানে জানে তিতির প্রেগনেন্টই নয়, সেখানে ডিএনএ টেস্ট করার মানেই হয় না। তাজ এটাই প্রমাণ করতে পারছে না তিতির প্রেগনেন্ট নয়, সেখানে ডিএনএ টেস্ট করে পজিটিভ কিছু আশা করাও বোকামি মনে হয়েছে তাজের কাছে। সেটাও তাজের বিরুদ্ধেই আসবে, তাজের বোঝা হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে আছে পুরো খান পরিবার। ইকবাল খান গম্ভীর মুখে বসে আছে। এরিনা রহমান একবার ছেলের দিকে তাকাচ্ছে তো একবার স্বামীর দিকে তাকাচ্ছে। ইকবাল খান গম্ভীর গলায় বলল, গতবার একবার মনে হয়েছিল আমার হয়তো কোথাও ভুল হয়েছে। তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারো না, কিন্তু এগুলো হসপিটালের রিপোর্ট কিভাবে ভুল হয় তাজ? তাজ অসহায় গলায় বলল, প্লিজ বাবা, বিলিভ মি। কিভাবে বিশ্বাস করবো বলো তো? একটা হসপিটালের রিপোর্টে যদি ভিন্ন হতো তাহলে তুমি এই কথা বলতে পারতে? তাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। কিভাবে তাকে বোঝাবে সে মিথ্যে নয়, বরং এই মেয়েটা মিথ্যে, সবগুলো রিপোর্ট মিথ্যে। ইরিনা বরাবরই শান্ত মেজাজের মানুষ, তাই সে নীরব ভূমিকা পালন করছে। ইরিনা ঘুরে তাকালো একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। চোখ মুখ বলে দিচ্ছে সে প্রচণ্ড ক্লান্ত, দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে তার। মেয়েটার মুখ দেখে বোঝার উপায় নেই কোনটি সত্যি আর কোনটি মিথ্যা। কেমন অনুভূতিহীন পুতুলের মতো নিষ্প্রাণ চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ইরিনা দৃষ্টি ঘুরিয়ে নিজের ছেলের দিকে তাকালো। রাগ, হতাশা আর অসহায়ত্ব চোখে মুখে স্পষ্ট। নিজের বাবার দিকে তাকালো, অসহায় দৃষ্টি যেন বলে দিচ্ছে সে মিথ্যা বলছে না। ইরিনা রহমানের নিজেকে কেমন পাগল পাগল মনে হতে লাগলো, কেমন গোলক ধাঁধা মনে হচ্ছে সবকিছু। ধূপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে সবাই ঘুরে তাকালো। তিতির লুটিয়ে পড়েছে ফ্লোরে। ইরিনা দ্রুত এগিয়ে গেল তিতিরের দিকে, ব্যস্ত গলায় বলল, কেউ এক গ্লাস পানি নিয়ে এসো। একজন সার্ভেন্ট দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল ইরিনার দিকে। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়েও কোনো লাভ হলো না। তাজের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে নিয়ে চলো। তাজ অবাক হয়ে বলল, আমি? এত কিছু ভাবার সময় নেই তাজ। মেয়েটা যেমনই হোক একজন মানুষ সে। এই অবস্থায় তো ফেলে রাখা মানুষের মতো কাজ হবে না। রাজীব ভাইকে একটা কল করুন তো। ইকবালের উদ্দেশ্যে বলল। তাজ বাধ্য হয়ে তিতিরকে কোলে তুলে নিচের গেস্টরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তাজদের ফ্যামিলি ডক্টর রাজীব হোসেন হাজির হলো। তিতিরকে পরীক্ষা করে বলল, দেখে মনে হচ্ছে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে। বেশ কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, শরীর একদমই দুর্বল। এভাবে চলতে থাকলে আরও অবনতি হবে। খারাপ কিছু হতে সময় লাগবে না, এই সময় তো আরও দ্বিগুণ দেখাশোনার প্রয়োজন, না হলে দুজনেরই ক্ষতি। তাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। একটা অন্তত আশা ছিল রাজীব হোসেন বুঝতে পারবে তিতির প্রেগনেন্ট নয়, সেই আশায় পানি ঢেলে দিল। রাজীব কিছু মেডিসিন দিয়ে তিতিরের খেয়াল রাখতে বলে চলে গেল। ইরিনা বলল, তাজ মেডিসিনগুলো আনানোর ব্যবস্থা কর। তাজ বিরক্ত হয়ে বলল, সব নাটক। ইরিনা শান্ত গলায় বলল, রাজীব ভাই আমাদের ফ্যামিলি ডক্টর, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তাজ অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। নিজের বাবা মাই তাকে বিশ্বাস করতে পারছে না, এটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তিতিরের দিকে রক্তচক্ষু করে বের হয়ে গেল রুম থেকে। মেয়েটার প্রতি ঘৃণা যেন তাজের ধাপে ধাপে বেড়ে চলেছে।
ঘণ্টাখানেক সময় শাওয়ার নিয়ে রুমে এসেছে তাজ। মাথায় ঘুরছে নানা প্রশ্ন, কিছুতেই কিছু মেলাতে পারছে না। তাজের মনে হচ্ছে সে ক্রমশ একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে যাচ্ছে। যত বের হওয়ার চেষ্টা করছে ততটাই বাজেভাবে জড়িয়ে যাচ্ছে। ফোনের রিংটোনে ভাবনায় ছেদ পড়ল তার। ফোন হাতে নিয়ে মৌয়ের নাম্বার দেখে বুকটা কেমন ধক করে উঠল। এত সবের মধ্যে মৌয়ের কথা যেন মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল। হঠাৎ করেই মৌয়ের উপর তীব্র অভিমান অনুভব করল তাজ। মানুষ তো তার উপর অভিমান করে যাকে সে ভালোবাসে, কিন্তু তাজ তো মৌকে কখনো ভালোবাসেনি। তবে কেন এত অভিমান হচ্ছে? না, ভালোবাসে তো বন্ধু হিসাবে। সত্যি কি তাই? কেন মনে হচ্ছে সারা পৃথিবী অবিশ্বাস করলেও মৌয়ের উচিত ছিল তাজকে বিশ্বাস করা? তাজ না হয় মৌকে যেভাবে ভালোবাসেনি, কিন্তু মৌ তো বেসেছে। তবে কেন বিশ্বাস করতে পারল না তাজকে? তাজের ভাবনার মাঝেই কল কেটে গেল। সাথে সাথে আবার বেঁচে উঠলে রিসিভ করলো তাজ। গম্ভীর গলায় বলল, হ্যালো। তাজের আওয়াজ শুনতেই ফুপিয়ে কেঁদে উঠল মৌ। তাজ বেশ শান্ত ভঙ্গিতে শুনতে লাগলো মৌয়ের কান্না। তবে বুকের ভেতর কেমন একটা করছে মৌয়ের কান্না শুনে। মৌকে সব সময় হাসি খুশি দেখে এসেছে তাজ, তাই হয়তো কান্নাটা ঠিক মানতে পারছে না। তাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু বলবি নাকি কেটে দিব কল? মৌ এবার শব্দ করে কেঁদে দিল। কেন এমন করলে তাজ? তাজের অজানা কারণে রাগ হচ্ছে না, এখন বরং কষ্ট হচ্ছে। মানতে পারছে না মৌ তাকে ভুল বুঝছে। তাজ ব্যালকনিতে গিয়ে দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে শান্ত গলায় বলল, মৌ, আমি তোকে কখনো বলিনি ভালোবাসি, কিন্তু 29 বছর ধরে তোকে চিনি। আমাকে যদি কেউ এসে বলে মৌ এমন জঘন্য একটা কাজ করেছে, আমি কিন্তু বিশ্বাস করব না যতক্ষণ না তুই নিজে সেটা স্বীকার করছিস। কারণ আমি চিনি তোকে। অপর দিক দেখ, তুই আমাকে হাজারবার বলেছিস ভালোবাসি। কেউ একজন এসে বলল তাজ এমন, আর তুই বিশ্বাস করে নিলি। একবার মনে হয়নি তাজ এমন কিছু করতে পারে না? ভালোবাসার কথা না হয় বাদই দিলাম, 29 বছরে তুই এই চিনলি আমাকে? মৌ শুধু ভালোবাসি বললেই হয় না, তার উপর বিশ্বাস রাখতে হয়। সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে গিয়ে শুধু ভালোবাসার মানুষের কথায় যেদিন বিশ্বাস করতে পারবি, সেদিন বুঝবি তুই তাকে ভালোবাসিস। মৌ কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, শুধু ভালোবাসলে হয় না, বিশ্বাস থাকতে হয়। বিশ্বাস হচ্ছে ভালোবাসার ভিত্তি। বিশ্বাসী যদি নড়বড়ে হয়, তাহলে ভালোবাসা টিকে থাকবে কিভাবে? মৌ কিছু বলছে না দেখে তাজ বলল, রাখছি এখন। মৌ তাড়াতাড়ি বলল, না। আবার কিছুটা সময় নীরবতায় কেটে গেলে তাজ বলল, একদিন সব সত্যি সামনে আসবে মৌ, আমি সেদিনের অপেক্ষায় আছি। সেদিন তোরা আমার চোখে চোখ রাখতে পারবি তো? তোর দোষ নেই রে। যেখানে আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করতে পারছে না, সেখানে তোর কি দোষ? তবে মনে রাখিস, সত্য কোনোদিন লুকিয়ে রাখা যায় না। সত্য হচ্ছে দিনের আলোর মতো, নিজের পথ খোঁজে ঠিক বেরিয়ে আসবে। আর সেদিন তোরা কিভাবে আমার চোখে চোখ রাখতে পারিস আমি দেখব। সেদিন কাউকে মাফ করব না আমি। আমার বাবা মা আমাকে অবিশ্বাস করার চরম শাস্তি পাবে সেদিন, আর সাথে তুইও। এসবের পিছনে যে আছে তাকে আমি ছাড়বো না। প্রত্যেককে তার শাস্তি ভোগ করতে হবে। এই গল্পটির সবচেয়ে অসহায় ব্যক্তি আমি, তোরা কেউ নয়। নিজে সত্যিটা জেনেও প্রমাণ করতে না পারার মতো অসহায়ত্ব আর কিছুতেই নেই। নির্দোষ হয়েও সবার ঘৃণার দৃষ্টি সহ্য করার মতো কষ্ট আর কিছুতেই নেই। একটু একটু করে গড়ে তোলা স্বপ্ন, ক্যারিয়ার চোখের সামনে ধুলোই মিশে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা কিছুতেই নেই। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। আমার প্রতিটা অপমানের প্রতিশোধ নিব। মৌয়ের হঠাৎ মনে হলো সে ভুল করেছে তাজকে অবিশ্বাস করে। অন্যায় করে এতটা কনফিডেন্স কারো থাকতে পারে না। মৌয়ের চোখে ভেসে উঠল গত 29টি বছর, যেটা সে তাজের সাথে কাটিয়েছে। স্কুল থেকে প্রপোজ পাওয়া শুরু হয়েছিল তাজের। সব পায়ে মারিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে কেবল। মেয়েদের কখনো অসম্মান করেনি, কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। তাহলে সেই ছেলেটা কিভাবে এমন নিম্ন কাজ করবে? না না, আরও দেরি হয়ে যাওয়ার আগে তাজকে সরি বলতে হবে মৌয়ের। তাজ বলল, রাখছি এখন, বড্ড ক্লান্ত আমি, ঘুমাবো। মৌ অস্থির গলায় বলল, সরি। তাজ তাচ্ছিল্যের সুরে বলল, কেন? মৌ জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ক্ষণিকের জন্য পথ হারিয়ে ফেলেছিলাম। আগামীকাল কেউ নতুন কিছু বললে আবারও পথ হারিয়ে ফেলবি। তুই বরং আগে নিজে সঠিক পথটা খুঁজে বের কর। বারবার পথ হারালে সমস্যা তৈরি হবে।
মৌকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল তাজ। সব কিছু বিষাক্ত লাগছে তার কাছে। যতদিন তার জীবনে তিতির নামক বিষাক্ত ফুলটা আছে ততদিন সব এমনই বিষাক্ত থাকবে। তাজ বিড়বিড় করে বলল, এভাবে হবে না তাস, ঠান্ডা মাথায় চিন্তা কর। এই ষড়যন্ত্রের জাল থেকে বের হওয়ার একটা রাস্তা ঠিকই পেয়ে যাবি তুই। গত কয়েকদিনের অনিয়মে একদমই দুর্বল হয়ে গেছে তিতির। খাওয়া দাওয়া না করা, অতিরিক্ত মানসিক চাপ, ঠিকমতো না ঘুমানো, সব মিলিয়ে শরীরটা আর পেরে ওঠেনি। তাজ সারাদিন এক হসপিটাল থেকে আর এক হসপিটাল ছোটালেও একদানা খাবার খাওয়ানোর প্রয়োজন মনে করেনি। তাই হঠাৎ করেই চোখের সামনে সব অন্ধকার হয়ে এসেছে। পিটপিট করে চোখ খুলে সামনে এরিনাকে বসে থাকতে দেখে ধরপড়িয়ে উঠে বসল। এরিনা সেটা খেয়াল করে গম্ভীর গলায় বলল,